স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই বাড়িতেই রয়েছো এবং সবারই নিশ্চয়ই শরীর স্বাস্থ্য সব ঠিকঠাকই আছে। আমি আজকে তোমাদের যে ভার্চুয়াল ক্লাসটা নেব, সেই ভার্চুয়াল ক্লাসের বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট অংশ। তোমরা নিশ্চয়ই দেখেছো যে বিগত দুটো ক্লাস, ভার্চুয়াল ক্লাসে আমি বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করছি। এই চ্যাপ্টারটা বেশ বড়, যে কারণে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে 4 থেকে 5টা পর্ব হয়তো লাগতে পারে, কি সেটা 6টা পর্বও হতে পারে। তো যাই হোক, আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের পরীক্ষার বিষয়টা নিয়ে দু একটা কথা বলে দিই। তোমরা 29 তারিখে যে পরীক্ষাটা দিয়েছো এবং তার যে খাতাপত্র আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার মেলে পাঠিয়েছো, সেগুলো আবার আমি চেক করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি নম্বর সমেত। সুতরাং তোমরা দেখে নিয়েছো যে কে কত নম্বর পেয়েছো। দু একটা জায়গায় শুধু একটুখানি বলে দিই যে ছবির জায়গাটা আরেকটুখানি কেয়ারফুল হবে, আরেকটু বেশি ছবি আঁকার চেষ্টা করবে যেখানে দেওয়া যাবে, কারণ প্রশ্নের উপরে বলাই ছিল প্রয়োজনে চিত্র অঙ্কন করবে। দ্বিতীয়ত, 3 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেখানে কমপক্ষে 3টি ভ্যালিড পয়েন্ট কিন্তু তোমাকে আলোচনা করতে হবে, সেটা পার্থক্যই হোক বা অন্য কিছুই হোক। আর পার্থক্যের ক্ষেত্রে আমি বলেইছিলাম প্রথম দিন আমি যখন ভার্চুয়াল ক্লাস নিই তোমাদের, প্রথম দিন বলে দিয়েছিলাম যে পার্থক্য যখন লিখবে এবং সেই পার্থক্যতে পুরো 3-এ 3 পেতে গেলে তোমাকে কিন্তু একটা বাঁ দিকে একটা বিষয় বা ভিত্তি বলে আরেকটা কিন্তু ঘর করে নিতে হবে, যার মধ্যে তুমি পার্থক্যের মূল বিষয়টা বা মূল ভিত্তিটা একটা দুটো শব্দের মধ্যে লিখবে। তো এটা অনেকে করনি। আমি যেটা খাতা তোমরা যেগুলো দিয়েছো সেই খাতা দেখে আমি দেখলাম, তো তার ফলে কিছু নম্বর একটুখানি এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, পরের বার আর একটু ভালোভাবে তোমরা এই পরীক্ষাটা দেবে। তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকের আমাদের বিষয় হচ্ছে বায়ুচাপ ও চাপ বলয়। আজকে আমরা এই বিষয়টাকে বেছে নিয়েছি। আজকে আমরা তৃতীয় পর্বে প্রবেশ করেছি বায়ুমণ্ডলে, এবং এই বিষয়টার মধ্যে বায়ুমণ্ডলের এই যে বায়ুচাপ এবং বায়ু চাপ বলয়, এটার মধ্যে আজকে আমরা ক্লাসের শেষ পর্যন্ত, ভার্চুয়াল ক্লাসের শেষ পর্যন্ত যে যে বিষয়গুলো আমরা পড়ব সেগুলো দেখো ছোট ছোট করে এখানে নাটশেলে দেওয়া রয়েছে, যে এই বিষয়গুলো কিন্তু আমরা আগামী কিছু সময় ধরে আমরা এগুলো কিন্তু পড়তে থাকবো বা এগুলো নিয়ে একটুখানি আলোচনা করব, তোমরাও দেখবে। যেমন প্রথমেই আমরা পড়বো বায়ুচাপের ধারণা, সংজ্ঞা, প্রমাণ বায়ুচাপ কত বা বায়ুচাপের একক কি, এগুলো কতগুলো ছোটখাটো বায়ুচাপ সংক্রান্ত কতগুলো নির্দিষ্ট তথ্য, এগুলো জেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে বায়ুচাপ পরিমাপক যন্ত্রগুলোর নাম, কি কি যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ রেকর্ড করি, পরিমাপ করি, সেই নামগুলো তোমাদের এখানে জানতে হবে। তৃতীয় হচ্ছে সমপ্রেশ রেখা এবং তার বৈশিষ্ট্য। সমপ্রেশ রেখা বা অনেকে এটাকে সমচাপ রেখাও বলে, সেটা কি এবং তার কি কি বৈশিষ্ট্য সেটা আমরা পড়ব। চতুর্থত, খুব গুরুত্বপূর্ণ এই অংশটা, বায়ু চাপের নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস, যারা বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করছে। তোমরা জানো যে বায়ুর চাপ পৃথিবীর সর্বত্র সমান নয়। এখন কেন সর্বত্র সমান নয়, সেই কারণগুলো আমরা এই অংশের মধ্যে আলোচনা করব। পঞ্চমত, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা এই চ্যাপ্টারটার মূল বিষয়, সেটা হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়। পৃথিবীর যে প্রেসার বেল্টস গুলো রয়েছে, 7টা বায়ুচাপ বলয় রয়েছে, উচ্চচাপ বলয়, নিম্নচাপ বলয়, সেগুলো আমরা এখানে একটুখানি দেখে নেব। এরপরে আমরা দেখব কি না, অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিচিউড বলে একটি বিষয়। এটা সাধারণত টিকা হিসেবে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, তো সেটা আমরা একটুখানি আলাদা করে এখানে একটুখানি জেনে নেব। আর বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন, এটাও ছোট প্রশ্ন হিসেবে অনেক সময় আসে, কারণ সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ভিত্তিতে বায়ুর চাপ বলয় যেগুলো আমরা পড়ব, সেগুলো দেখা যাবে যে তারা কিন্তু উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে কিছুটা উত্তর দিকে বা কিছুটা দক্ষিণ দিকে মুভ করে। তো এটা কেন করে, কি হয় না হয়, সেটা আমরা এখানে পড়বো। এবং সবশেষে যেরকম প্রতিবার থাকে, আমাদের একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া থাকবে। তোমরা ইতিমধ্যে 4টে অ্যাক্টিভিটি টাস্ক
পেয়েছো এবং সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা অনেকে করেওছো, আমাকে পাঠিয়েছো। আজকে আমরা পাবো অ্যাক্টিভিটি টাস্ক 5, সেটা একদম শেষে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভার্চুয়াল ক্লাস। সুতরাং আমরা প্রথম আলোচনাটা শুরু করছি। প্রথমেই বায়ুচাপের ধারণা। এখন দেখো, আমরা আগের যে দুটো ক্লাস বায়ুমণ্ডল, যে ভার্চুয়াল ক্লাস দুটো করেছি, সেগুলোকে সাথে রেখেই কিন্তু এই ক্লাসটা কিন্তু আমাদের করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখছি, যে এই ভার্চুয়াল ক্লাসের সাথে সাথে কিন্তু তোমাদের স্কুলের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটাও কিন্তু তোমরা পাশে রাখবে। যেরকম যেরকম ভাবে আমাদের আলোচনা এগোবে, পাঠ্য বইয়ের সাথেও কিন্তু তোমরা সেগুলো আরেকবার কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়াটা বা বোঝাটা আরো ভালো হবে। আমি যেটা বলছিলাম, যে বায়ুমণ্ডলের গোটা চ্যাপ্টারটা কিন্তু একটা টপিকের সাথে আরেকটা টপিক কিন্তু ইন্টারলিঙ্কড, একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। আমাকে প্রথমেই বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তরগুলো পড়তে হয়েছে। তারপরে তোমরা পড়েছো কি না বায়ুর উষ্ণতা, এরপর আমরা এসছি বায়ুর চাপ, এরপরে হয়তো আমরা যাব বায়ু প্রবাহ। এই প্রত্যেকটাই কিন্তু একটার সাথে আরেকটা সংযুক্ত, কোনোটাকে আলাদা করে কিন্তু পড়া সম্ভব নয়। সুতরাং এই বায়ুচাপের ধারণাটা কিন্তু নিতে গেলে তোমাকে কিন্তু একদম প্রথম যে ভার্চুয়াল ক্লাসটা আমরা করেছিলাম বায়ুমণ্ডলের উপরে, যেখানে আমরা বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এগুলো আমরা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে বায়ুমণ্ডল মূলত 3 ধরনের উপাদান নিয়ে গঠিত, যেখানে রয়েছে গ্যাসীয় উপাদান, দ্বিতীয়ত জলীয় বাষ্প এবং তৃতীয়ত এরোসল। এদের প্রত্যেকের নিজস্ব ভর রয়েছে, অর্থাৎ ওজন আছে। তো স্বাভাবিকভাবেই যার ওজন রয়েছে সেই চাপ দেবে। সুতরাং বায়ু, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারও কিন্তু একটা ওজন রয়েছে, তার কারণ তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট ভর রয়েছে। সুতরাং এই বায়ুচাপ কাকে বলে বা প্রমাণ বায়ুর চাপ কত, কিভাবে আমরা বায়ুর চাপ মাপি, এগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথমে দেখো সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলির অবিরাম সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠ প্রতি বর্গ একক স্থানে প্রযুক্ত বলকে বায়ুচাপ বলে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, যে বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত গ্যাসীয় অণুগুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু সবসময় একটা কোলিশন চলছে, অর্থাৎ সংঘর্ষ চলছে, এবং তার ফলে ভূপৃষ্ঠের ওপরে প্রতি বর্গ একক স্থানের ওপরে যে বল সেই গ্যাসীয় অণুগুলো প্রয়োগ করছে, সেটাই কিন্তু আমরা বায়ুর চাপ হিসেবে চিহ্নিত করি। এখন প্রমাণ বায়ুর চাপ কত? এখন প্রমাণ বায়ুর চাপ মাপার জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট উষ্ণতার ভিত্তিতে আমরা সেটাকে পরিমাপ করি। তার কারণ বায়ুর চাপ অনেক কিছু বিষয়ের উপরে নির্ভর করে, সেটা আমরা এর পরের দিকে পড়ব। প্রমাণ বায়ুর চাপ কি? 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে অবস্থিত ব্যারোমিটার যন্ত্রে পারস্তম্ভের উচ্চতা হয় 29.92 ইঞ্চি বা 760 মিলিমিটার, যা 1013.25 মিলিবার চাপের সমান। একেই বলা হয় প্রমাণ বায়ুচাপ। অর্থাৎ বায়ুর চাপ সবসময় আমরা মাপি কিন্তু সমুদ্রপৃষ্ঠের নিরিখে, তার কারণ সমুদ্রপৃষ্ঠ উচ্চতা সবসময় আমরা 0 ধরি। সুতরাং বায়ুর চাপ, প্রমাণ বায়ুর চাপ যদি আমাদের মাপতে হয়, তাহলে কিন্তু সেটা 0, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বরাবর উচ্চতায় আমাদের নিতে হবে। সেটা আমরা দেখতে পেলাম কত না 1013.25 মিলিবার, বা ব্যারোমিটারে 760 মিলিমিটার পারস্তম্ভ যে চাপ দেয়, সেটাই হচ্ছে কিন্তু বায়ুর প্রমাণ চাপ। কোন একক দিয়ে মাপা হয় আমরা একটু আগেই এখানে বললাম, মিলিবারের কথা বললাম, সেটার কথাই এখানে বলা হয়েছে, যে বায়ুচাপ পরিমাপের একক হলো মিলিবার, যেখানে এই মিলিবার হলো একটি বল যা প্রতি বর্গ সেন্টিমিটারে 1000 ডাইন চাপ দেয়। তো সেই 1000 ডাইন চাপ যুক্ত বল, তাকেই আমরা বলছি মিলিবার, এবং 1013.25 মিলিবার এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর প্রমাণ চাপ। আমরা
পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো বায়ুচাপ পরিমাপক কতগুলো যন্ত্রের নাম এবং ছবি দেওয়া রয়েছে। এখানে যে সিকোয়েন্সে নামগুলো দেওয়া রয়েছে পাশে এই ছবিগুলো কিন্তু পরপর বাঁ দিক থেকে ডান দিকে সেই সিকোয়েন্সেই কিন্তু রয়েছে। অর্থাৎ প্রথমে হচ্ছে টরিসেলি ব্যারোমিটার, এটা হচ্ছে টরিসেলির ব্যারোমিটার। দ্বিতীয় হচ্ছে ফর্টিন্স ব্যারোমিটার, এটি হচ্ছে ফর্টিন ব্যারোমিটার। তৃতীয় হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার, এটি হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার। যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠন হয় এবং যেখানে বিজ্ঞান শাখা রয়েছে এবং ভূগোল শাখা রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, সেখানে দেখবে যে ফিজিক্স ল্যাব বা জিওগ্রাফি ল্যাবে এই ফর্টিন্স ব্যারোমিটার কিন্তু থাকবেই। সেখানে গিয়ে তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো যে কিভাবে এই ফর্টিন্স ব্যারোমিটার কাজ করছে বা ফর্টিন্স ব্যারোমিটারের রিডিং নেওয়ার পদ্ধতিটা কি। এখানে এই দুটো অর্থাৎ এই টরিসেলির ব্যারোমিটার এবং ফর্টিন ব্যারোমিটার দুটোতেই কিন্তু পারদ ব্যবহার করা হয়েছে, কিন্তু অ্যানিরয়েড ব্যারোমিটারে কিন্তু পারদ ব্যবহার করা হয় না। এবং এই দুটোর তুলনায় অ্যানিরয়েড ব্যারোমিটার কিন্তু অনেক বেশি ব্যবহারযোগ্য এবং এই কারণে এটাকে যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি এবং এই কারণেই কিন্তু এর ব্যবহারযোগ্যতাটা বেশি এবং জনপ্রিয়তাও কিন্তু বেশি। তো এই হচ্ছে তিনটে যন্ত্র যার সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি বায়ু চাপের নিয়ন্ত্রক গুলো কি কি সেগুলো সম্পর্কে জানার বিষয়ে, অর্থাৎ ফ্যাক্টরস এফেক্টিং এয়ার প্রেশার। অর্থাৎ বায়ুর চাপ আমি প্রথমেই বলেছিলাম যে আমরা বায়ুর চাপ দেখি যে সর্বত্র সমান নয়, অনেকটা উষ্ণতার মতনই। আমরা এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে বায়ুর উষ্ণতা পৃথিবীর সর্বত্র সমান নয়। কেন সমান নয় তার জন্য আমরা একাধিক বিষয়গুলোকে কিন্তু উল্লেখ করেছিলাম। এখানেও কিন্তু দেখো ঠিক সেই রকম ভাবেই বায়ুর চাপের কিছু নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বায়ুর চাপের তারতম্য ঘটাচ্ছে, কোথাও বেশি বা কোথাও কম। এখানে দেখো একটা টেবিলের মাধ্যমে এটাকে দেখানো হয়েছে বায়ুর চাপের নিয়ন্ত্রক। সেখানে 5টা নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে। তার আগে ওপরের লাইনটা একবার দেখে নাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেখানে বলা হচ্ছে যে বায়ুচাপের নিয়ন্ত্রকগুলির সাথে বায়ুচাপের সম্পর্ক মূলত ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিপরীত সম্পর্ক। আমরা এর পরে যখন আলোচনায় যাব তখন আমরা দেখব যে কিভাবে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক নিয়ন্ত্রকগুলোর সাথে বায়ুর চাপের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেগুলো আমরা একটা একটা করে দেখব। নিয়ন্ত্রকগুলো কি কি না, প্রথমেই হচ্ছে উচ্চতা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। দ্বিতীয় হচ্ছে উষ্ণতা মানে বায়ুর উষ্ণতা। তৃতীয় হচ্ছে জলীয় বাষ্প মানে বাতাসে অবস্থিত জলীয় বাষ্প বা তার পরিমাণ। চতুর্থ হচ্ছে আবর্তন গতিবেগ মানে পৃথিবীর আবর্তন গতিবেগের কথা এখানে বলা হচ্ছে। আর পঞ্চম স্থলভাগ ও জলভাগের বন্টন। ঠিক আছে, তো আমরা পরবর্তী স্লাইডগুলোতে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই দেখো আমরা উচ্চতা যে নিয়ন্ত্রকটার কথা এর আগের স্লাইডেই বললাম, প্রথম যে নিয়ন্ত্রক সেই উচ্চতার বিষয়ে দু একটি ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এবং আগের স্লাইডে আমরা বলে এসেছিলাম যে বায়ুর চাপের সাথে নিয়ন্ত্রকগুলোর সম্পর্ক মূলত কিন্তু ব্যস্তানুপাতিক। এখানে আমরা দেখব প্রথমে যে উচ্চতা বাড়লে বা বৃদ্ধি পেলে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়বে বায়ুর চাপ কিন্তু তত কমবে। কিভাবে? এখানে দেখো একটা পরিসংখ্যান বলে দেওয়া রয়েছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 274 মিটার উচ্চতা বৃদ্ধিতে 34 মিলিবার হারে বায়ু চাপ হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর ঘনত্ব এবং ওজন হ্রাস পাওয়ার জন্য বায়ুর চাপ কমে যায়। কেন বায়ুর চাপ কমছে তার এখানে ব্যাখ্যাটা এখানে দেওয়া হচ্ছে যে উচ্চতা যত বাড়বে বায়ুর ঘনত্ব তত কমবে, বায়ুর ঘনত্ব কমলে বায়ুর ওজন কমবে, স্বাভাবিকভাবেই ওজন যত কমবে সেখানে কিন্তু বায়ুর চাপ তত কমে যাবে। এবং তার একটা হার আমরা এখানে দেখতে পেলাম যে প্রতি 274 মিটার উচ্চতাতে 34 মিলিবার হারে বায়ুর চাপ হ্রাস পায়। বায়ুমণ্ডলের 99% বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার উচ্চতার মধ্যেই কিন্তু মূলত
সীমাবদ্ধ থাকে। এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে এই ডান দিকে দেখো উচ্চতা গুলো দেওয়া রয়েছে, দুরকম ভাবে দুটো সংখ্যা দেওয়া রয়েছে, একটা ফিটে উচ্চতা দেওয়া রয়েছে, তার নিচে যেটা রয়েছে সেটা মিটারে উচ্চতা দেওয়া রয়েছে। আর বাঁ দিকে এই যে সংখ্যাগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু বায়ুর চাপ সূচক, যেটা মিলিবার এককে দেওয়া রয়েছে। একদম নিচ থেকে দেখো 1000 মিলিবার থেকে শুরু হয়েছে, এইখানে দেখো 150 মিলিবার, মানে যত উচ্চতা বাড়ছে তত কিন্তু আস্তে আস্তে বায়ুর চাপ কমছে। এটা কি এখানে কিন্তু দেখানো হলো। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে আরো 3টি বায়ুর চাপের নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে উষ্ণতা, দ্বিতীয় হচ্ছে জলীয় বাষ্প, তৃতীয় হচ্ছে আবর্তন গতি। এবং এই তিনটের সাথেই কিন্তু বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে। এটাকেই আমরা এখানে বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলছি। আমি একটুখানি পড়ে দিচ্ছি। উষ্ণতা, বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে যায় এবং বায়ুর উষ্ণতা কমলে বায়ুচাপ বেড়ে যায়, যেটাকে একটু আগে আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক বললাম। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয়ে তার ঘনত্ব কমে গেলে বায়ু হালকা হয়ে যায়, ফলে বায়ুচাপও কমে যায়। অন্যদিকে বায়ুর শীতলতা বৃদ্ধি পেলে বায়ু সংকুচিত হয়ে তার ঘনত্ব বৃদ্ধি পেলে বায়ুর চাপও বৃদ্ধি পায়। অর্থাৎ উষ্ণতার সাথে কিভাবে বায়ুর চাপের সম্পর্ক সেটাকে এখানে কিন্তু ব্যাখ্যা করা হলো। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয়, ঘনত্ব কমে যায়, হালকা হয়, তার জন্য যেরকম বায়ুর চাপ কমে যায়, উল্টো দিকে বায়ু যত ঠান্ডা হবে তত কিন্তু বায়ু সংকুচিত হবে, তার ঘনত্ব বৃদ্ধি পাবে, তার ওজন বৃদ্ধি পাবে এবং চাপও বৃদ্ধি পাবে। এইটাই হচ্ছে এর পেছনের লজিক। তৃতীয় পয়েন্ট, জলীয় বাষ্প, বা এই স্লাইডের দ্বিতীয় পয়েন্ট, জলীয় বাষ্প। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা হয়, তাই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা হয়। এই জন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুচাপ কম হয়। এটা তোমরা জানো, নিচের ক্লাসেই তোমরা পড়েছো, 7-8-এও তোমরা পড়েছো এটা, যে বিশুদ্ধ বায়ুর থেকে জলীয় বাষ্প হালকা হয়। তার ফলে কোনো বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, যে বাতাসকে আমরা সাধারণত আর্দ্র বাতাস বলি, সেই আর্দ্র বাতাস কিন্তু শুষ্ক বাতাসের তুলনায় কিন্তু হালকা হয়। তো স্বাভাবিকভাবেই বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে সেই বাতাস হালকা বেশি হবে, হালকা হলে সেই বাতাস চাপ কম দেবে। তার মানে কি দাঁড়ালো, জলীয় বাষ্প বেশি হলে বায়ুর চাপ কম হবে, উল্টো দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেশি হবে। এটাই হচ্ছে বিষয়টা। চতুর্থ পয়েন্ট, আবর্তন গতি। এটাও কিন্তু বায়ুর চাপের সাথে তার ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এখানে দেখব, যে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখ শক্তির প্রভাবে, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি, প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বিক্ষিপ্ত হয়ে বায়ুর পরিমাণ কমে গিয়ে নিম্নচাপ সৃষ্টি করে। অন্যদিকে এই বিক্ষিপ্ত বায়ু অন্য কোনো স্থানে মিলিত হয়ে বায়ুর পরিমাণ বৃদ্ধি করে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতিবেগ দু জায়গায় দু রকমের পরিস্থিতির সৃষ্টি করছে, বায়ুচাপজনিত দু রকম পরিস্থিতির সৃষ্টি করছে। এক, যেখানে আবর্তন গতিবেগ বেশি, সেখানে কেন্দ্র বিমুখ শক্তি অধিক কার্যকরী এবং তারপর সেখানে বায়ুর বিক্ষেপের পরিমাণ বেশি হবে, বায়ু বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা, এটাকেই আমরা বায়ু বিক্ষেপ বলছি। তার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর পরিমাণ কমে গিয়ে সেখানে কিন্তু বায়ুর চাপ কমে যাবে। আবার এই বাতাস যেটা কোন একটি অঞ্চল থেকে বিক্ষিপ্ত হলো কেন্দ্র বিমুখ শক্তির প্রভাবে, সেটা আবার অন্য কোনো একটি জায়গায় অবতরণ করে সেখানে নেমে বা নিমজ্জিত হয়ে, অধোগমনের মাধ্যমে নিমজ্জিত হয়ে সেখানে কিন্তু বায়ুর পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তার ফলে সেখানে বায়ুর পরিমাণ বেড়ে গিয়ে সেখানে বায়ুর চাপ বেড়ে যাবে। সুতরাং পৃথিবীর আবর্তন গতিবেগ একদিকে যেরকম বায়ুর চাপ কমাতে পারে, অন্যদিকে কিন্তু বায়ুর চাপ বাড়াতেও পারে।
এরপরে আমরা বায়ুর চাপ নিয়ন্ত্রকের একদম শেষ পয়েন্ট, জলভাগ ও স্থলভাগের বন্টন। এটা যদিও বায়ুর উষ্ণতার সাথে কোরিলেটেড একটি বিষয়, তার ফলে অনেক বইতে এই পয়েন্টটা হয়তো সেভাবে আলোচনা করা নেই, আবার অনেক জায়গাতে এটা আলোচনা করাও রয়েছে। তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই পয়েন্টটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে, যার জন্য এটাকে এখানে আলাদা করেই দেখানো হয়েছে। কি বলা হচ্ছে, জলভাগ ও স্থলভাগের তাপগ্রহিতা ভিন্ন হওয়ার কারণে এই দুই স্থানে বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের মধ্যেও পার্থক্য দেখা যায়। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এখানে বায়ুচাপের মধ্যে কিছুটা সামঞ্জস্যতা দেখা যায়, কিন্তু উত্তর গোলার্ধে স্থলভাগের অংশ বেশি থাকায় এখানে বায়ুচাপের মধ্যে বিভিন্নতা দেখা যায়। তোমরা এখানে পৃথিবীর যে মানচিত্রটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিরক্ষরেখার নিচের দিকে, যেটাকে আমরা দক্ষিণ গোলার্ধ বলছি পৃথিবী, কার্সারটা যেখানে ঘুরছে, এইখানে কিন্তু জলভাগের বিস্তারটা কিন্তু বেশি। আবার আমরা যদি উত্তর দিকে চলে যাই, নিরক্ষরেখার উত্তর দিকে চলে যাই, এই অংশে কিন্তু, যেখানটা আমার কার্সারটা ঘুরছে, এইখানটায় কিন্তু জলভাগের তুলনায় স্থলভাগের পরিমাণটা বেশি। আমরা এর আগের চ্যাপ্টারই, বায়ুর উষ্ণতার চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আমরা পড়ে এসেছিলাম যে জলভাগ আর স্থলভাগের তাপগ্রহিতা কিন্তু এক নয়। তো স্বাভাবিকভাবেই স্থলভাগ দ্রুত তাপ শোষণ করে উত্তপ্ত হতে পারে এবং তাপ ছেড়েও দেয় তাড়াতাড়ি। জলভাগ সেই তুলনায় ধীরে ধীরে তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তাপ ছাড়ে। এর প্রভাবটা কিন্তু বায়ুর চাপের ওপরেও এসে পড়ে। তার কারণ বায়ুর চাপ আর কিছুই নয়, বায়ুর উষ্ণতার মাধ্যমেই কিন্তু বায়ুর চাপের তারতম্য তৈরি হয় মূলত, যদিও তার সাথে আরো অনেক ফ্যাক্টরসও রয়েছে, কিন্তু বায়ুর উষ্ণতা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বায়ুর চাপের ক্ষেত্রে। সুতরাং স্থলভাগ এবং জলভাগের বন্টনের জন্য যদি বায়ুর উষ্ণতাগত তারতম্য হয়, স্বাভাবিকভাবেই তার একটা এফেক্ট বা তার একটা প্রভাব সরাসরি সেই অঞ্চলের বায়ুর চাপের উপরেও এসে পড়বে। এই জন্য জলভাগ আর স্থলভাগের বন্টন কোন একটি জিওগ্রাফিক্যাল এরিয়াতে, কোন একটা ভৌগোলিক অঞ্চলে কিরকম ভাবে রয়েছে, সেটাও কিন্তু বায়ুর চাপের অন্যতম নিয়ন্ত্রক হতে পারে। তো এর মাধ্যমে আমরা বায়ুর চাপের যে 5টা নিয়ন্ত্রক, সেই 5টা নিয়ন্ত্রক সম্পর্কে আমরা বললাম, এবং এই 5টা কারণের জন্যই কিন্তু মূলত পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান। এরপর আমরা চলে যাই আরেকটি ছোট বিষয়ে আলোচনায়, যেটা আমি তখন বলেছিলাম যে অনেক সময় টিকা বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে অনেক সময় আসে। তো সেটা হচ্ছে সমপ্রেষ রেখা। অনেকে এটাকে সমচাপ রেখাও বলে, ইংরেজিতে এটাকে আমরা আইসোবার বলি। আগে একটুখানি সংজ্ঞাটা দেখে নাও, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবী পৃষ্ঠের সমান বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপ্রেষ রেখা বা সমচাপ রেখা, ইংরেজিতে আইসোবার বলা হয়। যদি একটুখানি মনে করার চেষ্টা করো, এর আগের ভার্চুয়াল ক্লাসেই কিন্তু আমরা অনেকটা এই ধরনের একটা রেখার কথা বলেছিলাম। হ্যাঁ, ঠিক বলেছো, সমষ্ণ রেখার কথা। সমষ্ণ রেখার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা এইরকমই বলেছিলাম যে মানচিত্রের উপর একটা কাল্পনিক রেখা টানতে হবে পৃথিবীর যে যে জায়গাগুলো সমান উষ্ণতাযুক্ত সেগুলোকে নিয়ে। ঠিক একই রকম ভাবে আরেকটি কাল্পনিক রেখার কথা এখানে বলা হচ্ছে। আগেরটার ক্ষেত্রে ছিল উষ্ণতা জ্ঞাপক, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সমপ্রেষ রেখা বা সমচাপ রেখার ক্ষেত্রে এখানে বায়ুর চাপ সূচক, অর্থাৎ যে যে জায়গাগুলোতে পৃথিবী পৃষ্ঠের উপরে যে যে স্থানগুলোতে বায়ুর চাপ সমান, সেই জায়গাগুলোকে যখন আমরা একটা কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করছি মানচিত্রের উপরে, তখন সেটাকে আমরা বলছি সমপ্রেষ রেখা বা সমচাপ রেখা। এর কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো। 1, সমপ্রেষ রেখাগুলো অক্ষরেখার প্রায় সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়। 2, এই রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। যে কোনো সমমান রেখার ক্ষেত্রে এটা প্রযোজ্য, অর্থাৎ এর আগে যে আমরা পড়ে এসেছি সমষ্ণ রেখা, সেটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমপ্রেষ রেখা, তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যে কোনো সমমান রেখা কিন্তু কখনোই পরস্পরকে স্পর্শ করবে না বা একে অপরকে
ছেদ করবে না, দুটো ভিন্ন মানের সমপ্রেষ রেখা কখনো কাউকে ছেদ করবে না। তৃতীয়, বৃত্তাকার সমপ্রেষ রেখাকে বলা হয় বায়ুচাপ কক্ষ বা প্রেসার সেল। অনেক সময় ছোট ছোট গোল গোল বা কিছুটা লম্বাটে গোল সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা এক একটা প্রেসার সেল বা বায়ুচাপ কক্ষ বলি। চতুর্থ, এই রেখাগুলি ঘনভাবে বা বৃত্তাকারে থাকলে ঝড় বৃষ্টির সম্ভাবনা ও ফাঁকাভাবে থাকলে শান্ত আবহাওয়া নির্দেশ করে। অর্থাৎ মানচিত্রের ওপরে যখন আমরা এই ধরনের সমপ্রেষ রেখা আঁকছি, সেই সমপ্রেষ রেখাগুলো যদি খুব ঘন ঘন হয় তাহলে বুঝতে হবে যে সেখানে অতি দ্রুত বায়ুর চাপের পরিবর্তন হচ্ছে, তবেই না সেখানে ঘন ঘন বায়ুর সমচাপ রেখাগুলো আঁকা হয়েছে। আর বায়ুর চাপের যদি পরিবর্তন অতি দ্রুত হয় তাহলে কিন্তু সেটা ঝড়ের সম্ভাবনা, ঝড়ের সেটা একটা পূর্ব লক্ষণ বলা যেতে পারে, ঝড় বা বৃষ্টি এই ধরনের। আর উল্টো দিকে যদি দেখা যায় যে এই ধরনের সমপ্রেষ রেখাগুলো বা সমচাপ রেখাগুলো মানচিত্রের মধ্যে একটু দূরে দূরে আঁকা হয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে যে সময়ে ওই সমপ্রেষ রেখাগুলো বা যে সময়ের ভিত্তিতে ওই সমচাপ রেখাগুলো আঁকা হয়েছে সেই সময় কিন্তু বায়ুর চাপ তুলনামূলকভাবে কম ছিল বা বায়ুর চাপের ঢাল তুলনামূলকভাবে কম, যে কারণে দূরে দূরে রয়েছে, এবং এটা মূলত শান্ত আবহাওয়াকেই নির্দেশ করে। সুতরাং ঘন ঘন সমচাপ রেখা যদি থাকে তাহলে সেটা ঝড়ের সম্ভাবনার ইঙ্গিত দেয়, আর সমপ্রেষ রেখাগুলো বা সমচাপ রেখাগুলো যদি ফাঁকা ফাঁকা ভাবে থাকে মানচিত্রের মধ্যে তাহলে সেটা কিন্তু শান্ত আবহাওয়াকেই নির্দেশ করছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখতে হবে তোমার। আমাদের ভারতের মানচিত্রের মধ্যে দুটো মানচিত্র এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে আমরা এই সমপ্রেষ রেখা বা সমচাপ রেখাগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো দুটো মানচিত্র কেন নেওয়া হয়েছে না, একটা মানচিত্র মিন প্রেসার অ্যান্ড টেম্পারেচার জানুয়ারি আর আরেকটার ক্ষেত্রে জুলাই মাস। দুটোতেই কিন্তু সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা আঁকা হয়েছে। একটা হচ্ছে জানুয়ারি মাসের তাপমাত্রার ভিত্তিতে, এই যে আমি যেখানে কার্সারটাকে এখন ঘোরাচ্ছি অর্থাৎ স্ক্রিনের বাঁ দিকে, আর স্ক্রিনের ডান দিকে যে ভারতের মানচিত্রটার মধ্যে যে সমপ্রেষ রেখাগুলো আঁকা হয়েছে এটা কিন্তু জুলাই মাসের ভিত্তিতে। কেন জানুয়ারি আর কেন জুলাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। জানুয়ারি মাস আমাদের শীতলতম মাস, জুলাই মাস উষ্ণতম মাস। সুতরাং উষ্ণতার সাথে যেহেতু বায়ুর চাপের সরাসরি সম্পর্ক, সেই কারণে জানুয়ারি মাসে সমচাপ রেখাগুলো বা সমপ্রেষ রেখাগুলো একরকম ভাবে সজ্জিত থাকবে, ভারতের মানচিত্রের মধ্যে সেটা দেখানো হয়েছে এখানে। আর জুলাই মাসের ক্ষেত্রে কিন্তু সমচাপ রেখাগুলোর সজ্জা একটুখানি আলাদা হবে। এটা আমি ভারতের ক্ষেত্রে দেখালাম, এরকম ভাবে পৃথিবীর যে কোনো অঞ্চলের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি জানুয়ারি আর জুলাই মাসের সমপ্রেষ রেখার মানচিত্র পাশাপাশি রেখে দেখো তাহলে কিন্তু এই ডিফারেন্সটা সবারই কিন্তু চোখে পড়বে। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনায় চলে যাচ্ছি এরপরে, সেটা হচ্ছে বায়ু চাপ ঢাল বল। ইংরেজিতে এটাকে বলা হয় প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা পিজিএফ। এখানে কি বলা হয়েছে একটুখানি দেখে নাও। সমপ্রেষ রেখার সঙ্গে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে নির্দিষ্ট দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য ঘটে তাকে বায়ুচাপের ঢাল বা ইংরেজিতে এটাকে আমরা বলছি প্রেসার গ্রেডিয়েন্ট বলে। এই বায়ুচাপ ঢাল বলের ওপর বায়ুর গতিবেগ নির্ধারিত হয়। সমপ্রেষ রেখাগুলি কাছাকাছি থাকলে বায়ু চাপ ঢাল তীব্র হয় এবং বায়ুর গতিবেগ তখন বৃদ্ধি পায়। অন্যদিকে ওই রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে বায়ু চাপ ঢাল মৃদু হয় এবং বায়ুর গতিবেগও হ্রাস পায়। এখানে দেখো একটা ছবির মাধ্যমে এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে উচ্চচাপ এইচ হাই, আর এটা হচ্ছে নিম্নচাপ এল মানে লো। এই দুটো জায়গার বায়ুর চাপ কত সেটা এখানে বলে দেওয়া রয়েছে। যেমন এই অংশের বায়ুর চাপ 1012 মিলিবার আর এই অংশের বায়ুর চাপ 1004 মিলিবার। তো স্বাভাবিকভাবেই বায়ুর প্রবাহ অনুসারে বা বায়ুর প্রবাহের যে ধর্ম
সেই অনুসারে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে। এটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিটেলস আলোচনা করব। এখন দেখো, এই দুটি জায়গার মধ্যে ধরে নেওয়া যাক 100 কিলোমিটারের একটা ডিফারেন্স রয়েছে, ভৌগোলিক ব্যবধান 100 কিলোমিটার। তাহলে এবং মাঝখানে আরেকটা সমপ্রেশ রেখা রয়েছে যেটার মান হচ্ছে 1008 মিলিবার। তার মানে আমি যদি লো প্রেসার থেকে হাই প্রেসারের দিকে চাই, তাহলে এইখানে হচ্ছে 1004 মিলিবার, এখানে হচ্ছে 1008 মিলিবার, এখানে হচ্ছে 1012 মিলিবার বায়ুর চাপকে দেখানো হচ্ছে। স্বাভাবিকভাবেই বায়ু এই দিক থেকে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাবে এবং কতটা জোরে যাবে সেটা নির্ভর করছে কিন্তু এই দুটো জায়গার মধ্যে বায়ুর চাপের পার্থক্য এবং এই দুটো স্থানের মধ্যে ভৌগোলিক দূরত্বের উপরে। যার জন্য এখানে বলা হয়েছে ম্যাগনিটিউড অফ পিজিএফ, মানে বায়ুচাপ ঢাল বলের তীব্রতা কত না 8 MB। কেন এখানে 8 MB বলা হয়েছে? এই যে 1012 মাইনাস 1004 বিয়োগ করলে কিন্তু 8 মিলিবার দাঁড়াচ্ছে। 8 মিলিবার ডিভাইডেড বাই 100 কিলোমিটার। ঠিক আছে, এটা যদি 100 কিলোমিটারের জায়গায় এটা যদি 50 কিলোমিটার হতো, স্বাভাবিকভাবেই বায়ুর গতিবেগ কিন্তু এখন যা আছে তার কিন্তু দ্বিগুণ হয়ে যেত। সুতরাং এইভাবে বায়ুর চাপ ঢাল বল একদিকে যেরকম বায়ুর চাপের কারণে তৈরি হওয়া, এবং এই চাপ ঢাল বলের জন্যই কিন্তু বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। যদিও এর সাথে আরেকটা বলের কথাও আমাদের বলতে হবে, যদিও এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, কোরিওলিস বলের কথা, যেটা বায়ু প্রবাহের দিক বিক্ষেপ ঘটাচ্ছে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা বায়ুর চাপ ঢাল বল নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব পৃথিবীর বায়ুচাপ বলয়, যেটা এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটার আলোচনা। ভূপৃষ্ঠের কিছু নির্দিষ্ট স্থানে প্রায় সারা বছর উচ্চচাপ বা নিম্নচাপ অঞ্চল পৃথিবীকে বলয়াকারে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। এদের বলা হয় বায়ুচাপ বলয় বা প্রেসার বেল্ট। এটা তোমরা নিচের দিকের ক্লাসেও কিন্তু এগুলো পড়েছো, সেটাই এখানে ডিটেলসে বলা রয়েছে। কটা এরকম বায়ুচাপ বলয় রয়েছে? মোট 7টা বায়ুচাপ বলয় রয়েছে, যার মধ্যে নিম্নচাপ বলয় আছে 3টি এবং উচ্চচাপ বলয় আছে 4টি। এখানে দেখো এই চাপ বলয়গুলো এখানে বলা আছে। যেমন প্রথমেই বলা আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এইখানে যে ছবিটা এখানে দেওয়া রয়েছে, এইখানে দেখো এই যে এল লেখা রয়েছে এবং এখানটায় লেখা রয়েছে 0 ডিগ্রি। তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে রয়েছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। একসঙ্গে দুটো গোলার্ধের চাপ বলয়গুলোকে এইভাবেই সাধারণত লেখা হয় এবং এগুলোকে এইভাবেই কিন্তু ব্যাখ্যা করা হয়। অর্থাৎ উত্তর গোলার্ধের ক্ষেত্রে কর্কটীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে আছে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধের ক্ষেত্রে সুমেরু বৃত্ত প্রদেশীয়, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। উত্তর গোলার্ধের ক্ষেত্রে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। আমরা পরের স্লাইডগুলোতে এই বলয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যেমন প্রথমেই আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কার্সারটা যেখানে রয়েছে, এখানে লেখা রয়েছে যে ইকুইটোরিয়াল লো প্রেসার, অবলিক দিয়ে আরেকটা কথাও লেখা রয়েছে ডোলড্রামস। তাহলে এই যে অংশটা, এই যে নীল রং দিয়ে দেখানো আছে, এই অংশটা যার মাঝখান দিয়ে 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা চলে গেছে, এটাই কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান। সেটাই এখানে লেখা রয়েছে যে নিরক্ষরেখার দুপাশে অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বলয়ের অবস্থান। অর্থাৎ উত্তর দিকে 5 ডিগ্রি, দক্ষিণ দিকেও 5 ডিগ্রি, মোটামুটি 10 ডিগ্রি জায়গা নিয়ে এই নিম্নচাপ বলয়ের অবস্থান। কেন এখানে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, স্থায়ী নিম্নচাপ বলয়? তার এখানে 3টে কারণের কথা উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে অধিক উষ্ণতা, 2 হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, 3 হচ্ছে সর্বাধিক আবর্তন গতিবেগ। এখানে কিন্তু প্রথম দিকে আমরা স্লাইডগুলোতে যেটা পড়ছিলাম যে বায়ুর চাপের নিয়ন্ত্রকগুলো, সেগুলোর কথা একটুখানি দেখো, সেখান থেকেই কিন্তু এই উত্তরগুলো আমরা পেয়ে যাব।
কেন বায়ুর চাপ বেশি, কেন বায়ুর চাপ কম হবে, সেগুলো কিন্তু ওই 4-5টা কারণকে ভিত্তি করেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। যেমন এইটার ক্ষেত্রে অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কি কি কারণ বলা হয়েছে নিম্নচাপ তৈরি হওয়ার পেছনে? এক হচ্ছে অধিক উষ্ণতা। স্বাভাবিকভাবেই যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চল, সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, তার ফলে এখানকার বায়ুর গড় উষ্ণতা বেশি, 27 ডিগ্রি বা তার বেশি এখানকার গড় উষ্ণতা, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আমরা একটু আগেই দেখলাম যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে যে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণটা কিন্তু বেশি। সুতরাং বাতাস যদি অধিক উত্তপ্ত হয় এবং যদি জলভাগের পরিমাণ বেশি থাকে, স্বাভাবিকভাবেই সেখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি হবে বাষ্পীভবনের কারণে। এই কারণে জলীয় বাষ্পের পরিমাণ এই নিরক্ষীয় অঞ্চলে বেশি। আর তৃতীয় হচ্ছে পৃথিবীর আবর্তন গতিবেগ। আমরা তো নিরক্ষরেখাকে বলেই থাকি মহাবৃত্ত, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই এই অংশে কিন্তু পৃথিবীর আবর্তন গতিবেগ অর্থাৎ এই নিরক্ষরেখা এবং তার আশেপাশের অঞ্চল, যেটা 5 ডিগ্রি উত্তর বা দক্ষিণ পর্যন্ত বিস্তৃত বলা হচ্ছে এই বলয়ের ক্ষেত্রে, এই অংশে কিন্তু পৃথিবীর আবর্তন গতিবেগ সব থেকে বেশি। তাহলে দেখো 3টি কারণ: অধিক উষ্ণতা, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, আবর্তন গতিবেগ বেশি। এবং আমরা নিয়ন্ত্রকগুলোর ক্ষেত্রে তখন বলেইছিলাম যে বায়ুর চাপের সাথে নিয়ন্ত্রকগুলোর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানেও কিন্তু সেই ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি আমরা তৈরি করি, তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব যে কেন নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। অধিক উষ্ণতা বেশি, তার জন্য এখানে চাপ কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তার জন্য এখানে চাপ কম। এখানে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি, তার জন্য এখানে চাপ কম। তাহলে এই 3টি কারণের সম্মিলিত ফলাফল এই নিম্নচাপ বলয়, স্থায়ী নিম্নচাপ বলয়। এই নিম্নচাপ বলয়কে শান্ত বলয় বা ডোলরাম বলা হয়, কারণ এখানকার বাতাস উষ্ণ প্রকৃতির হওয়ায় তা সর্বদা ঊর্ধ্বমুখী হয়। এর ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ অত্যন্ত কম, তাই সারা বছরই এখানে শান্ত ভাব বিরাজ করায় একে শান্ত মণ্ডল বা শান্ত বলয় বা ডোলরাম বলা হয়। তাহলে কেন ডোলরাম বা শান্ত বলয় বলা হয় তার কারণ তোমরা এখানে জানলে। যেহেতু এই অঞ্চলটা অত্যন্ত উত্তপ্ত অঞ্চল, বাতাস এখানে উত্তপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহের পরিমাণটা খুবই কম, যে কারণে আবহিক প্রক্রিয়াগুলি কিন্তু এখানে তুলনামূলকভাবে কম। এবং এইটাই কিন্তু প্রধান কারণ এই অঞ্চলটাকে শান্তমণ্ডল বলার পেছনে, যেটাকে এখানে আমরা ডোলরামও বলছি। পরের স্লাইডে দেখো কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান কি না, উভয় গোলার্ধে মানে পৃথিবীর উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই দুই উচ্চচাপ বলয়ের অবস্থান। উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি? নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বমুখী উষ্ণ হালকা বায়ু ক্রান্তীয় অঞ্চলে শীতল ও ভারী বায়ুতে পরিণত হয়ে অবতরণ করছে এখানে। আর 2 হচ্ছে মেরু অঞ্চলে শীতল বায়ুর আগমন। অর্থাৎ এই যে আমরা একটু আগেই আগের স্লাইডে পড়ে এলাম, এখানে ইকুইটোরিয়াল লো প্রেসার বেল্ট বা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এইখানে বাতাস ঊর্ধ্বমুখী হয়। আমরা একটু আগেই বললাম ঊর্ধ্বমুখী হয়ে আবার এই বাতাস উত্তর দিকে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আবার এই কর্কটীয় অঞ্চলে এবং এই মকরীয় অঞ্চলে, যেটা ওই 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ বলা হয়েছে, এইখানে কিন্তু ঠান্ডা ও ভারী বায়ুতে পরিণত হয়ে তার অধোগমন হয়, যেটাকে এখানে অবতরণ বলা হয়েছে। অর্থাৎ ওপর থেকে নিচে নামছে কেন না, ভারী হয়েছে বলে, ঠান্ডা বাতাস। এইটা একটা কারণ এখানে বায়ুর চাপ বৃদ্ধি। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মেরু অঞ্চল থেকে শীতল বায়ু এই অঞ্চলে এসে জমা হচ্ছে। এই দুটো কারণে এখানে বায়ুর চাপ বেশি বা এই অঞ্চলে বায়ুর পরিমাণ বেশি, তার জন্য এখানে দুটো স্থায়ী উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয়। এরপরে দেখো সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তোমরা সবাই জানো সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশ মানে হচ্ছে যথাক্রমে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে আমরা বলি। তার আশেপাশের অঞ্চলটাকেই কিন্তু
এই সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হচ্ছে। অবস্থানটা স্পেসিফিক্যালি এখানে যেটা বলা হচ্ছে যে পৃথিবীর উভয় গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই দুই নিম্নচাপ বলয়ের অবস্থান। অর্থাৎ এই যে কার্সারটা এখন যেখানে রয়েছে, এখানে লেখা রয়েছে দেখো সাবপোলার লো এল কথাটা লেখা রয়েছে, অর্থাৎ সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হচ্ছে এইটা, আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধের এই অংশটা যেখানে কার্সারটা ঘুরছে। এখানে কেন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হলো? এখানে দুটো কারণ কাজ করছে। এক, ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা এখানে কোরিওলিস বল অধিক হওয়ায় বায়ু অধিক বিক্ষিপ্ত হয়। তাছাড়া মেরু অঞ্চল অপেক্ষা এখানে পৃথিবীর আবর্তন গতিবেগ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এখানে বায়ু বিক্ষেপের পরিমাণও কিছুটা বেশি হয়। অর্থাৎ এক হচ্ছে কোরিওলিস বল অধিক, কোরিওলিস বলের পরিমাণটা অধিক। এই কোরিওলিস বল নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর দ্বিতীয় হচ্ছে তুলনামূলকভাবে এখানে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি। কার সাথে আমরা তুলনা করছি না, এই যে সুমেরু আর কুমেরু অঞ্চলটা রয়েছে, এই দুটো অঞ্চলের তুলনায় এখানকার অর্থাৎ এই সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে এখানে কিন্তু আবর্তন গতিবেগ বেশি, এবং আবর্তন গতিবেগ বেশি হওয়ার ফলে এই দুটো অঞ্চলের তুলনায় এই বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু বায়ু বিক্ষেপের পরিমাণ কিছুটা বেশি। আর দুই হচ্ছে দুই মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বায়ু এখানে পৌঁছে ক্রান্তীয় উষ্ণ বায়ুর সঙ্গে ঊর্ধ্বগামী হওয়ায় এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ থাকে না। এই কারণে এই দুটো কারণেই কিন্তু এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হচ্ছে। একদম শেষ অংশে আমরা চলে এসেছি চাপ বলয়ে। সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় উভয় গোলার্ধে 80 থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই দুই উচ্চচাপ বলয়ের অবস্থান। অর্থাৎ এই যে কার্সারটা যেখানে রয়েছে, হাই প্রেসার 80 থেকে 90 ডিগ্রি উত্তর, এবং এখানেও দেখো দক্ষিণ গোলার্ধে এই যেখানে হাই প্রেসার বলা রয়েছে এটাও কিন্তু 80 থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এইটাই হচ্ছে সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। এখানে উচ্চচাপ বলয় তৈরির পেছনে কারণ কি না, এক হচ্ছে এখানকার বাতাস অত্যন্ত শীতল, সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে, কোনো কোনো জায়গায় 6 মাস পর্যন্ত একটানা রাত দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত তীর্যক সূর্যরশ্মি এবং জমাটবদ্ধ বরফপিণ্ডের জন্য এখানে বাষ্পীভবন অত্যন্ত কম হওয়ায় এখানকার বায়ু মূলত শুষ্ক প্রকৃতির হয়, তার ফলেও এখানে উচ্চচাপ তৈরি হচ্ছে। আর তৃতীয়ত যে মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের বায়ু এখানে অবতরণ করায় বায়ুর পরিমাণ ও ঘনত্ব বৃদ্ধি পেয়ে চাপ বৃদ্ধি। অর্থাৎ সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু যেটা মেরুর দিকে যাচ্ছে সেটা সেখানে গিয়ে এটা আপার এয়ার সার্কুলেশনের কথা এখানে বলা হচ্ছে। এটাও কিন্তু ওই দুই মেরু অঞ্চলে আস্তে আস্তে সেটা নিচের দিকে নামছে, এবং তার ফলে সেখানে বায়ুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং বায়ুর চাপও সেই কারণে বেশি। তো এইভাবে আমরা দেখলাম যে পৃথিবীর যে 7টি চাপ বলয়, যার মধ্যে 3টি হচ্ছে উচ্চচাপ নিম্নচাপ এবং 4টি হচ্ছে উচ্চচাপ বলয়, তারা কোন জায়গায় পৃথিবীর কোন জায়গায় দেখতে পাওয়া যায় অক্ষাংশ অনুসারে, এবং কি কারণে সেখানে স্থায়ী উচ্চচাপ বা স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। আরেকটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব এখানে, যার নাম তোমরা দেখতেই পাচ্ছ অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিচিউড। এটা ছোট্ট একটা গল্প রয়েছে। আগে অবস্থানটা আমরা দেখে নিই যে উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়কে বলা হয় অশ্ব অক্ষাংশ। এখানে পৃথিবীর মধ্যে গোলাকার পৃথিবীর মধ্যে এই হর্স ল্যাটিচিউড বা অশ্ব অক্ষাংশটা কিন্তু এই যে কালো অ্যারো চিহ্ন দিয়ে উত্তর গোলার্ধের এবং দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। নামকরণের কারণ কি, প্রাচীনকালে পালতোলা অশ্ববাহী জাহাজগুলি উত্তর আটলান্টিক মহাসাগরের কর্কটীয় উচ্চচাপ বলয়ে বায়ুর উল্লম্ব অধোগমন এবং পৃষ্ঠীয় বায়ু প্রবাহের অভাবে
নিশ্চল হয়ে পড়ত। তখন জাহাজের ভার কিছুটা কম করার জন্য পানীয় জলের ব্যয় সংকোচের জন্য কিছু ঘোড়াকে তারা তখন সমুদ্রের জলে নিক্ষেপ করে দিত। এই ঘটনা থেকেই এই অংশের নামকরণ করা হয় অশ্ব অক্ষাংশ। অর্থাৎ এই অংশে সমান্তরাল বায়ুপ্রবাহের, সমুদ্র পৃষ্ঠ বরাবর সমান্তরাল বায়ুপ্রবাহের অভাব। তার ফলে আগেকার দিনে যে পালতোলা জাহাজগুলো, যেগুলো পালের মাধ্যমে বায়ু প্রবাহকে সাহায্য নিয়ে যারা এগিয়ে যেত, এই অঞ্চলে যখন তারা আসতো, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরের কর্কটীয় উচ্চচাপ যে অঞ্চলটা, সেখানে যখন আসতো তখন কিন্তু এই জাহাজগুলোর গতিবেগ বায়ু প্রবাহের অভাবে নিশ্চল হয়ে পড়ত। তো তখন তারা জাহাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জাহাজের ভারকে কিছুটা কমানোর জন্য, তার সাথে সাথে জলের সঞ্চয়টাকে বজায় রাখার জন্য কিছু কিছু ঘোড়াকে তারা কিন্তু জলে ফেলে দিত। এই ঘোড়াগুলো কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, মূলত আরব দেশ থেকে ইউরোপ বা উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় তারা নিয়ে যেত। তো সেই ঘোড়াগুলোকে সেখানে ফেলে দেওয়া হতো। তো তার থেকেই এই অঞ্চলটার নামকরণ করা হয়েছে হর্স ল্যাটিচিউড বা অশ্ব অক্ষাংশ। একদম শেষ অংশে আমরা চলে এসেছি আজকের ক্লাসের, সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন। আমরা এর আগে যে বায়ুচাপ বলয়গুলো পড়ে এলাম, পৃথিবীর 7টি স্থায়ী চাপ বলয়, উচ্চচাপ বলয় এবং নিম্নচাপ বলয়, এবং প্রত্যেকটার নির্দিষ্ট একটা অবস্থান আমরা বলে এলাম। যেমন নিরক্ষীয় নিম্নচাপের ক্ষেত্রে আমরা বললাম যে এই স্থায়ী নিম্নচাপ বলয়টি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। বা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ের ক্ষেত্রে আমরা বলে এলাম যে 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে এই চাপ বলয়গুলো যেরকম ভাবে আমরা অক্ষাংশ নির্ভর ভাবে বলে দিচ্ছি যে এত থেকে এত ডিগ্রি উত্তর অক্ষাংশ বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই চাপ বলয়গুলো অবস্থান করছে, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেই চাপ বলয়গুলো তাদের নিজের স্থান পরিবর্তন করে। এবং কেন সেই স্থান পরিবর্তন করে সেটাই কিন্তু এখানে আমরা জানবো, যার শীর্ষক হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন। কি বলা হচ্ছে এখানে? যে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে বায়ুচাপ বলয়গুলি যথাক্রমে উত্তর ও দক্ষিণ দিকে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত স্থান পরিবর্তন করে। একেই বলা হয় বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বা শিফটিং অফ প্রেসার বেল্ট। অর্থাৎ সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের বিষয়টা তোমরা জানো। উত্তরায়ণ মানে সূর্য যখন আপাতভাবে উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে, দক্ষিণায়ন মানে হচ্ছে সূর্য যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে আপাতভাবে লম্বভাবে কিরণ দিচ্ছে। এই দুটো ঘটনাকেই আমরা যথাক্রমে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলি। তো স্বাভাবিকভাবেই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে তাপমাত্রার হেরফের হয়। এবং আমি প্রথমেই বলে এসেছি এবং বারবারই বলছি যে বায়ুর চাপ কিন্তু বায়ুর উষ্ণতার সাথে কিন্তু কোরিলেটেড। সুতরাং বায়ুর উষ্ণতার যদি পরিবর্তন ঘটে, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু বায়ুর চাপ তার কিন্তু পরিবর্তন ঘটবে। স্বাভাবিকভাবেই যে চাপ বলয়গুলোর কথা আমরা এতক্ষণ পড়ে এলাম, সেই চাপ বলয়গুলোও কিন্তু এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে কিন্তু রেসপন্ড করে। অর্থাৎ যখন সূর্যের উত্তরায়ণ অবস্থান আমরা দেখি, তখন কিন্তু চাপ বলয়গুলো আমরা যে অবস্থানটা বলে এলাম তার থেকে প্রায় 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত উত্তর দিকে সরে যায়। আবার যখন সূর্যের দক্ষিণায়ন হচ্ছে, তখন কিন্তু এই চাপ বলয়গুলোই 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ দিকে কিছুটা সরে আসে। তবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয়গুলির স্থান পরিবর্তন সবচেয়ে বেশি হয়। তাছাড়া স্থলভাগের আধিক্য থাকায় উত্তর গোলার্ধে স্থানান্তরের বিস্তার ও স্থায়িত্ব বেশি হয়। অর্থাৎ এখানে দুটি বিষয়ে এর সাথে আবার যুক্ত করা হলো যে যদিও আমরা এটাকে বলছি বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন, কিন্তু এই বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের ক্ষেত্রে সব থেকে প্রভাবটা বেশি পড়ে কিন্তু দুটো চাপ বলয়ের উপরে। একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর একটা হচ্ছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। এই দুটো চাপ বলয় কিন্তু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সাথে সাথে যথাক্রমে উত্তর এবং দক্ষিণ দিকে বেশি মুভমেন্ট করে। এবং
এই দুটোর মধ্যেও আবার দেখা যাচ্ছে যে উত্তর গোলার্ধে কিন্তু এই শিফটিংটা, রেট অফ শিফটিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বেশি। তার কারণ উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, তার ফলে উষ্ণতার ভ্যারিয়েশনটা কিন্তু, তারতম্যটা কিন্তু এখানে বেশি হয়। তো এই বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের কি ফলাফল, এখানে অনেক রকমের ফলাফল আছে, আমি দু একটার কথা এখানে উল্লেখ করছি। যেমন দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি কিছুটা দক্ষিণে সরে আসায় শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে আসে ও সেখানে বৃষ্টিপাত ঘটে। অর্থাৎ যখন দক্ষিণায়ন হচ্ছে, অর্থাৎ চাপ বলয়গুলো একটুখানি দক্ষিণ দিকে যখন শিফট করে যাচ্ছে, স্থান পরিবর্তন করে একটুখানি দক্ষিণ দিকে সরে যাচ্ছে, সেই সময় উত্তর গোলার্ধে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলগুলো রয়েছে, যেটা গ্রীষ্মকালে কিন্তু আয়ন বায়ু কবলিত অঞ্চলের মধ্যে পড়ে, আয়ন বায়ু তার উপর দিয়ে প্রবাহিত হয়, শীতকালে কিন্তু চাপ বলয়গুলো কিছুটা দক্ষিণ দিকে নেমে আসার ফলে সেখান দিয়ে কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, যে পশ্চিমা বায়ু জলীয় বাষ্পপূর্ণ থাকায় শীতকালে সেই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হয়। দ্বিতীয়ত, উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় ভারতের মাঝ বরাবর সরে এসে মৌসুমী অক্ষ সৃষ্টি করে। অর্থাৎ যখন উত্তরায়ণ হচ্ছে, সূর্যের উত্তরায়ণ, চাপ বলয়গুলো কিছুটা উত্তর দিকে সরে আসছে, তখন কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়টাও কিন্তু ভারতের মাঝখানের দিকে চলে আসার ফলে মৌসুমী অক্ষ বা মনসুন ট্রাফ সেই সময় তৈরি হয়, যেটা আমাদের এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে কিন্তু একটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এইখানে কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে, একটা জুন মাসে, একটা মার্চ এবং সেপ্টেম্বরে, একটা ডিসেম্বর মাসে, চারটে মাসের কথা এখানে বলা হয়েছে। চারটে মাস তোমরা সবাই জানো, 21শে জুন, তারপরে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। এই সময়গুলোকে ভিত্তি করে এইখানে কাল্পনিকভাবে একটা পৃথিবীর চাপ বলয়গুলোর অবস্থানকে এখানে ভার্টিক্যালি দেখানো হয়েছে, স্তম্ভের মতন করে, কলামের মতন করে দেখানো হয়েছে, যে কিভাবে চাপ বলয়গুলো তার মিন পজিশন থেকে, এটাকে যদি আমরা মিন পজিশন, গড় অবস্থান যদি ধরি, তাহলে উত্তরায়ণের সময় কিছুটা উত্তর দিকে, দক্ষিণায়নের সময় কিছুটা দক্ষিণ দিকে কিন্তু নেমে যাচ্ছে। এটাই এখানে এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাস শেষ হচ্ছে। আজকের ক্লাস শেষ হওয়ার আগে আমাদের একদম শেষ অংশ, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের বাড়িতে এবার করতে হবে। যেটুকু অংশ আজকে আমরা এই ভার্চুয়াল ক্লাসে পড়লাম বা তোমরা দেখলে, সেটা আরো তোমরা 2-3 বার ভালো করে দেখবে, তার সাথে বইটা ভালো করে দেখবে, পড়বে, এবং তারপরে এই কয়েকটা প্রশ্ন আমি এখানে রেখেছি। যেমন প্রমাণ বায়ুচাপ কাকে বলে, সমপ্রেশ রেখার দুটো বৈশিষ্ট্য লেখো, ডোলড্রাম কি, অশ্ব অক্ষাংশ কাকে বলে, উষ্ণতা ও উচ্চতার সাথে বায়ুচাপের সম্পর্ক কি, চাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণ ও তার দুটি ফলাফল উল্লেখ করো, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ সংক্ষেপে লেখো। এই ধরনের কিছু প্রশ্ন, এগুলো তোমরা তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের যে খাতা আছে সেই খাতাতে তোমরা লিখবে, এবং উত্তরটা লেখার পরেই কিন্তু যেরকম ভাবে তোমরা আগেও পাঠিয়ে এসছো আমাকে, এখনো তোমরা পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমাকে মেল করতে পারো। আমি সেটা দেখে মতামত দেব নির্দিষ্ট সময়ে। তো আপাতত আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাস আবার সামনের সপ্তাহে কোনো একটি সময় নিয়ে আসবো, তার আগে সেটা তোমরা জানতেও পারবে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আবার পরের দিন দেখা হচ্ছে।